সুপ্রিয় শ্রোতা, লক্ষ্মীস স্টুডিওর ধারাবাহিক আয়োজনে আপনারা শুনছেন সৈয়দ মুজতবা আলীর বিখ্যাত ভ্রমণ কাহিনী দেশে বিদেশে। আজ শুনবেন দেশে বিদেশের ৫৫তম পর্ব। এর পরের অধ্যায় আরম্ভ হয় ভারতবর্ষের রাজা মহেন্দ্র প্রতাপকে নিয়ে। ১৯১৫ সালের মাঝামাঝি জার্মান পররাষ্ট্র বিভাগ রাজা মহেন্দ্র প্রতাপের উপদেশ মতো স্থির করলেন যে কোনো গতিকে যদি আমির হবিবুল্লাহকে দিয়ে ভারতবর্ষ আক্রমণ করানো যায় তাহলে ইংরেজের এক ঠ্যাং খোঁড়া করার মতোই হবে। ভারতবর্ষ তখন স্বাধীনতা পাবার লোভে বিদ্রোহ করুক আর নাই করুক, ইংরেজকে অন্তত একটা পুরো বাহিনী পাঞ্জাবে রাখতে হবে। তাহলে তুর্করা মধ্যপ্রাচ্যে ইংরেজকে কাবু করে আনতে পারবে। ফলে যদি সুয়েজ বন্ধ হয়ে যায় তাহলে ইংরেজের দুই পায়ে খোঁড়া হয়ে যাবে। মহেন্দ্র প্রতাপ অবশ্য আশা করেছিলেন যে আর কিছু হোক না হোক, ভারতবর্ষ যদি ফাঁকা তালে স্বাধীনতা পেয়ে যায় তাহলেই যথেষ্ট। কাইজার রাজাকে প্রচুর খাতির যত্ন করে স্বর্ণ ঈগল মেডেল পরিয়ে একদল জার্মান কূটনীতিকের সঙ্গে আফগানিস্তান রওনা করিয়ে দিলেন। পথে রাজা তুর্কিশ সুলতানের কাছ থেকেও অনেক আদর আপ্যায়ন পেলেন। কিন্তু পূর্ব ইরান ও পশ্চিম আফগানিস্তানে রাজা ও জার্মান দলকে নানা বিপদ আপদ ফাড়াগর্দিশ কাটিয়ে এগোতে হলো। ইংরেজ ও রুশ উভয়েই রাজা দৌত্যের খবর পেয়ে উত্তর দক্ষিণ দুদিক থেকে হানা দেয়। অসম্ভব দুঃখ কষ্ট সহ্য করে বেশিরভাগ জিনিসপত্র পথে ফেলে দিয়ে তারা ১৯১৫ সালের শীতের শুরুতে কাবুল পৌঁছান। আমির হবিবুল্লাহ বাদশাহী কায়দায় রাজাকে অভ্যর্থনা করলেন। তামাম কাবুল শহর রাস্তার দুপাশে ভিড় লাগিয়ে রাজাকে তাদের আনন্দ অভিবাদন জানালো। বাবুর বাদশাহের কবরের কাছে রাজাকে হবিবুল্লাহর এক খাস প্রাসাদে রাখা হলো। কাবুলের লোক সহজে কাউকে অভিনন্দন করে না। রাজার জন্য তারা যে ঘন্টার পর ঘন্টা ধরে রাস্তায় দাঁড়িয়েছিল তার প্রথম কারণ কাবুলের জনসাধারণ ইংরেজের নষ্টামি ও হবিবুল্লাহর ইংরেজ প্রীতিতে বিরক্ত হয়ে পূর্ণ স্বাধীনতার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল। নব্য তুর্কি, নব্য মিশরের জাতীয়তাবাদীর কচ্ছিৎ জাগরিত বিহঙ্গকলি কাবুলের গুলিস্তান বোস্তানকেও চঞ্চল করে তুলেছিল। দ্বিতীয় কারণ, রাজা ভারতবর্ষের লোক। জার্মানির শেষ মতলব কি সে সম্বন্ধে কাবুলিদের মনে নানা সন্দেহ থাকলেও ভারতবর্ষের নিঃস্বার্থপরতা সম্বন্ধে তাদের মনে কোনো দ্বিধা ছিল না। এ অনুমান কাইজার বার্লিনে বসে করতে পেরেছিলেন বলেই ভারতীয় মহেন্দ্রকে জার্মান কূটনীতিকদের মাঝখানে ইন্দ্রের আসনে বসিয়ে পাঠিয়েছিলেন। ইংরেজ অবশ্য হবিবুল্লাহকে তম্বি করে হুকুম দিল, পত্রপাঠ যেন রাজা আর তার দলকে আফগানিস্তান থেকে বের করে দেওয়া হয়। কিন্তু ধূর্ত হবিবুল্লাহ ইংরেজকে নানা রকম টালবাহানা দিয়ে ঠান্ডা করে রাখলেন। এ কথাও অবশ্য তার অজানা ছিল না যে ইংরেজের দুহাত ভর্তি, আফগানিস্তান আক্রমণ করার মতো সৈন্যবল তার কোমরে নেই। কিন্তু হবিবুল্লাহ রাজার প্রস্তাবে রাজি হলেন না। কেননা রাজি না হয়ে ভালো করেছিলেন কি মন্দ করেছিলেন সে সম্বন্ধে আমি অনেক লোকের মুখ থেকে অনেক কারণ, অনেক আলোচনা শুনেছি। সেসব কারণের কটি খাঁটি কটা ঝুট বলা অসম্ভব, কিন্তু এ বিষয়ে দেখলুম কারো মনে কোনো সন্দেহ নেই যে হবিবুল্লাহ জনমত উপেক্ষা করলেন, জার্মানি, তুর্কি, ভারতবর্ষকেও নিরাশ করলেন। জার্মানরা ১ বছর চেষ্টা করে দেশে ফিরে গেল, কিন্তু মহেন্দ্র প্রতাপ তখনকার মতো আশা ছেড়ে দিলেও ভবিষ্যতের জন্য আবাদ করতে কসুর করলেন না। রাজা জানতেন হবিবুল্লাহর মৃত্যুর পর আমির হবেন নসরুল্লাহ নয় মুইনুস সুলতানে। কিন্তু দুটো টাকায় যে মেকি রাজা ২-৪ বার বাজিয়ে বেশ বুঝে নিয়েছিলেন। আমানুল্লাহর কথা কেউ তখন হিসাবে নিত না, কিন্তু রাজা যে তাকে বেশ ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার পরখ করে নিয়েছিলেন সে কথা কেউ জানে না। রাজাও মুখ ফুটে কিছু বলেননি। ১৯১৭ সালের রুশ বিপ্লবের সঙ্গে সঙ্গে রাজা কাবুল ছাড়েন। তারপর যুদ্ধ শেষ হলো।
শেষ আশায় নিরাশ হয়ে কাবুলের প্রগতিপন্থীরা নির্জীব হয়ে পড়লেন। পর্দার আড়াল থেকে তখন এক অদৃশ্য হাত আফগানিস্তানের ঘুঁটি চালাতে লাগল। সে হাত আমানুল্লাহর মাতা রানিমা উলিয়া হজরতের। বহু বছর ধরে রানিমা প্রহর গুনছিলেন এই সুযোগের প্রত্যাশায়। তিনি জানতেন প্রগতিপন্থীরা হবিবুল্লাহ, নাসরুল্লাহ, মুইনুস সুলতানের সম্বন্ধে পরিপূর্ণ নিরাশ না হওয়া পর্যন্ত আমানুল্লাহর কথা হিসাবেই আনবেন না। পর্দার আড়ালে থেকেই রানিমা প্রগতিপন্থী যুবকদের বুঝিয়ে দিলেন যে হবিবুল্লাহ কাবুলের বুকের উপর জগদ্দল পাথর। রাজা মহেন্দ্র প্রতাপও যখন সে পাথরে প্রাণ প্রতিষ্ঠা করতে পারেননি, তখন তারা বসে আছেন কিসের আশায়? নজরুল্লাহ, মুইনুস সুলতানে দুজনই ভাবেন সিংহাসন তাদের হক্কের মাল। সে মালের জন্য তারা কোনো দাম দিতে নারাজ। কিন্তু আমানুল্লাহ দাম দিতে তৈরি। সে দাম কি? বুকের খুন দিয়ে তিনি ইংরেজের সঙ্গে লড়ে দেশকে স্বাধীন করতে প্রস্তুত। কিন্তু আমানুল্লাহকে আমির করা যায় কি প্রকারে? রানিমা বোরকার ভেতর থেকে তারও নীলছাপ বের করলেন। আসছে শীতে হবিবুল্লাহ যখন নসরুল্লাহ আর মুইনুস সুলতানেকে সঙ্গে নিয়ে জালালাবাদ যাবেন, তখন আমানুল্লাহ কাবুলের গভর্নর হবেন। তখন যদি হবিবুল্লাহ জালালাবাদে মারা যান, তবে কাবুলের অস্ত্রশালা আর কোষাধ্যক্ষের জিম্মাদার গভর্নর আমানুল্লাহ তার ঠিক ঠিক ব্যবহার করতে পারবেন। রাজা হতে হলে এ দুটো জিনিসই যথেষ্ট। কিন্তু মানুষ মরে ভগবানের ইচ্ছায়। নীলছাপের সঙ্গে দাগ মিলিয়ে যে হবিবুল্লাহ ঠিক তখনই মরবেন, তার কি স্থিরতা? অসহিষ্ণু রানিমা বুঝিয়ে দিলেন যে ভগবানের ইচ্ছা মানুষের হাত দিয়েই সফল হয়, বিশেষত যদি তার হাতে তখন একটি নগণ্য পিস্তল মাত্র থাকে। স্বামী হত্যা? হ্যাঁ, কিন্তু এখানে ব্যক্তিগত সম্পর্কের কথা হচ্ছে না। যেখানে সমস্ত দেশের আশা ভরসা, ভবিষ্যৎ মঙ্গল অমঙ্গল ভাগ্য নিয়ন্ত্রণের প্রশ্ন, সেখানে কে স্বামী, স্ত্রী বা কে? শঙ্করাচার্য বলেছেন কা তব কান্তা, কিন্তু ঠিক তারপরেই সংসারও অতীব বিচিত্র। কেন বলেছেন সে তত্ত্বটা এতদিন পর আমার কাছে খোলসা হলো। অর্বাচীনটা তবু শুধালো, কিন্তু আমির হবিবুল্লাহর সৈন্যদল আর জালালাবাদ অঞ্চলের লোকজন নসরুল্লাহ বা মুইনুস সুলতানের পক্ষ নেবে না। রাগে দুঃখে রানিমার নাকি কণ্ঠ রোধ হবার উপক্রম হয়েছিল। উষ্মা চেপে শেষটায় বলেছিলেন, ওরে মূর্খের দল, জালালাবাদে যেই রাজা হোক না কেন, আমরা রটাবো না যে সিংহাসনের লোভে অসহিষ্ণু হয়ে সেই গৃধ্ণই নিরীহ হবিবুল্লাহকে খুন করেছে। মূর্খেরা এতক্ষণে বুঝল এই স্থলে রানীর কি মত। এখানে রানীর মতই সকল মতের রানী। এসব আমার শোনা কথা, কতটা ঠিক কতটা ভুল হলপ করে বলতে পারবো না। তবে এরকমেরই কিছু একটা যে হয়েছিল সে বিষয়ে কাবুল চারণদের মনে কোনো সন্দেহ নেই। কিন্তু কথামালার গল্প ভুল। বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার জন্য লোকও জুটল। আপনা অলসতাই হবিবুল্লাহর মৃত্যুর আরেক কারণ। জালালাবাদে একদিন সন্ধ্যাবেলা শিকার থেকে ফিরে আসতেই তার গুপ্তচর নিবেদন করল যে গোপনে হুজুরের সঙ্গে সে অত্যন্ত জরুরি বিষয় নিয়ে আলাপ করতে চায়। সে নাকি কি করে শেষ মুহূর্তে এই ষড়যন্ত্রের খবর পেয়ে গিয়েছিল। কাল হবে বলে নাকি হবিবুল্লাহ প্রাসাদের ভিতরে ঢুকে গেলেন। সকলের সামনে গুপ্তচর কিছু খুলে বলতে পারল না। আমিরও শুধু বললেন, কাল হবে। সে কাল আর কখনো হয়নি। সে রাতেই গুপ্তঘাতকের হাতে হবিবুল্লাহ প্রাণ দেন। সকালবেলা জালালাবাদে যে কি তুমুল কাণ্ড হয়েছিল তার বর্ণনা আশা করা অন্যায়। কেউ শুধাই আমিরকে মারল কে, কেউ শুধাই রাজা হবেন কে। একদল বলল শহীদ আমিরের ইচ্ছা ছিল নসরুল্লাহ রাজা হবেন। আরেক দল বলল মৃত আমিরের ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নেই, রাজা হবেন বড় ছেলে যুবরাজ মুইনুস সুলতানে ইনায়েতুল্লাহ, তক্তের হক তারই। বেশিরভাগ গিয়েছিল ইনায়েতুল্লাহর কাছে।
তিনি কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছেন। লোকজন যতই জিজ্ঞাসা করে রাজা হবেন কে, তিনি হয় উত্তর দেন না, না হয় ফুপিয়ে ফুপিয়ে বলেন ব কাকায়েম বড়, অর্থাৎ খুড়োর কাছে যাও, আমি কি জানি। কেন সিংহাসনের লোভ করেননি বলা শক্ত। হয়তো পিতৃশোকে অত্যাধিক কাতর হয়ে পড়েছিলেন, হয়তো পিতার ইচ্ছার সম্মান রাখতে চেয়েছিলেন, হয়তো আন্দাজ করেছিলেন যে যারা তার পিতাকে খুন করেছে তাদের লোকই শেষ পর্যন্ত তখ্ত দখল করবে। তিনি যদি সে পথে কাটা হয়ে মাথা খাড়া করেন তবে সে মাথা বেশি দিন ঘাড়ে টিকবে না। অত্যন্ত কাঁচা কাঁচা লঙ্কাও পাঁঠার বলি দেখে খুশি হয় না, জানে এবার তাকে পেশার লগ্ন আসর। নসরুল্লাহ আমির হলেন। এদিকে রানীমা কাবুলে বসে তড়িৎ গতিতে কাবুল, কান্দাহার, জালালাবাদ, হিরাতে খবরটা রটালেন রাজ্যগৃহ্ণ অসহিষ্ণু নসরুল্লাহ ভ্রাতা হবিবুল্লাহকে খুন করেছেন। তার আমির হওয়াও এমনিতেই কোনো হক ছিল না, এখন তো আর কোনো কথাই উঠতে পারে না। হক ছিল জ্যেষ্ঠ পুত্র যুবরাজ মুইনুস সুলতানের। তিনি যখন স্বেচ্ছায় খুশ এখতিয়ারে নসরুল্লাহর বশ্যতা স্বীকার করে নিয়েছেন, অর্থাৎ সিংহাসনের দাবি ত্যাগ করেছেন, তখন হক বর্তালো আমানুল্লাহর উপর। অকাট্য যুক্তি। তবু কাবুল চিৎকার করল, জিন্দাবাদ আমানুল্লাহ খান, ক্ষীণকণ্ঠে। সঙ্গে সঙ্গে রানীমা আমানুল্লাহর তখ্ত লাভে খুশি হয়ে সেপাইদের বিস্তর বকশিস দিলেন। নতুন বাদশাহ আমানুল্লাহ সেপাইদের তনখা অত্যন্ত কম বলে নিতান্ত কর্তব্য পালনার্থে সে তনখা ডাবল করে দিলেন। উভয় টাকায় রাজকোষ থেকে বেরুল। কাবুল হুঙ্কার দিয়ে বলল, জিন্দাবাদ আমানুল্লাহ খান। ভলতেয়ারকে জিজ্ঞাসা করা হয়েছিল মন্ত্রোচ্চারণ করে একপাল ভেড়া মারা যায় কিনা। ভলতেয়ার বলেছিলেন যায়, কিন্তু গোড়ায় প্রচুর পরিমাণে সেকো বিষ খাইয়ে দিলে আর কোনো সন্দেহই থাকবে না। আফগান সেপাইয়ের কাছে যুক্তিতর্ক মন্ত্রোচ্চারণের ন্যায়, টাকাটাই সেকো। আমানুল্লাহ কাবুল বাজারের মাঝখানে দাঁড়িয়ে পিতার মৃত্যুতে শোক প্রকাশ করলেন। সজল নয়নে বলদৃপ্ত কণ্ঠে পিতৃঘাতকের রক্তপাত করবেন বলে শপথ গ্রহণ করলেন। যে পাষণ্ড আমার জান দিলের পিতাকে হত্যা করেছে তার রক্ত না দেখা পর্যন্ত আমার কাছে জল পর্যন্ত শরাবের মতো হারাম। তার মাংস টুকরো টুকরো না করা পর্যন্ত সব মাংস আমার কাছে শূকরের মাংসের মতো হারাম। আমানুল্লাহর শত্রুপক্ষ বলে আমানুল্লাহ থিয়েটারে ঢুকলে নাম করতে পারতেন। মিত্রপক্ষ বলে সমস্ত ষড়যন্ত্র রানীমা সর্দারদের সঙ্গে তৈরি করেছিলেন আমানুল্লাহকে বাইরে রেখে। হাজার হোক পিদরকুশ বা পিতৃহন্তার হস্তচুম্বন করতে অনেক লোকই ঘৃণা বোধ করতে পারে, বিশেষত রানীমা যখন একাই 1,00,000, তখন তরুণ আমানুল্লাহকে নাটকের দ্বিতীয় অঙ্কে নামিয়ে লাভ কি? আফগানিস্তানে স্ত্রীলোক আমির হওয়ার রেওয়াজ থাকলে তাকে হয়তো সারা জীবনই যবনিকা অন্তরালে থাকতে হতো। আমানুল্লাহ সৈন্যদল জালালাবাদ পৌঁছল। নসরুল্লাহ, ইনায়েতুল্লাহ দুজনই বিনা যুদ্ধে আত্মসমর্পণ করলেন। নসরুল্লাহ মোল্লাদের কুতুব মিনার স্বরূপ ছিলেন। সে মিনার থেকে যাজক সম্প্রদায়ের গম্ভীর নিনাদ বহির্গত হয়ে কেন যে সেপাই শান্তি জড়ো করতে পারল না, সেও এক সমস্যা। কাবুল ফেরার পথে যুবরাজ নাকি ভবিষ্যতের কথা চিন্তা করে কেঁদে ফেলেছিলেন। জালালাবাদের যেসব সেপাই তাকে আমির তখ্তে বসাবার জন্য তার কাছে গিয়েছিল, তারা ততক্ষণে আমানুল্লাহর দলে যোগ দিয়ে কাবুলে যাচ্ছে। কান্না দেখে তারা নাকি মুইনুস সুলতানের কাছে এসে বারবার বিদ্রূপ করে বলেছিল, বলো না এখন, ব কাকায়েম বড়, খুড়োর কাছে যাও। তিনি সব জানেন। যাও এখন খুড়োর কাছে। এখন দেখি কাবুল পৌঁছলে খুড়া তোমাকে বাঁচান কি করে। কাবুলের আর্ক দুর্গে দুজনকেই বন্দি করে রাখা হলো। কিছুদিন পর নসরুল্লাহ কলেরায় মারা যান। কফি খেয়ে নাকি তার কলেরা হয়েছিল। কফিতে অন্য কিছু মেশানো ছিল কিনা সে বিষয়ে দেখলুম অধিকাংশ কাবুল চারণের স্মৃতিশক্তি বড়ই ক্ষীণ।
এরপর মুইনুস সুলতানের মনের অবস্থা কি হয়েছিল ভাবতে গেলে আমার মতো নিরীহ বাঙালির মাথা ঘুরে যায়। কল্পনা সেখানে পৌঁছই না, মৃত্যু ভয়ের তুলনাও নাকি নেই। এখানে পৌঁছে সমস্ত দুনিয়ার উচিত আমানুল্লাহকে বারবার সাষ্টাঙ্গে প্রণাম করা। প্রাচ্যের ইতিহাসে যা কখনো হয়নি, আমানুল্লাহ তাই করলেন। মাতার হাত থেকে যেটুকু ক্ষমতা তিনি ততদিনে অধিকার করতে পেরেছিলেন, তারই জোরে বিচক্ষণ কূটনীতিকদের শত উপদেশ গ্রাহ্য না করে তিনি বৈমাত্রেয় জ্যেষ্ঠ ভ্রাতাকে মুক্তি দিলেন। এ যে কত বড় সাহসের পরিচয় তা শুধু তারাই বুঝতে পারবেন যারা মোগল পাঠানের ইতিহাস পড়েছেন। এত বড় দারাজ দিল আর হিম্মত জিগরের নিশান আফগানিস্তানের ইতিহাসে আর নেই। রাজা মহেন্দ্র প্রতাপ কানমন্ত্র দিয়ে গিয়েছিলেন। ইংরেজের সঙ্গে লড়াই করে আমানুল্লাহ আরও ভালো রকমেই বুঝতে পারলেন যে চোরের যদি 3 দিন হয় তবে সাধুর মাত্র 1 দিন। সেই 1 দিনের হক্কের জোরে তিনি লড়াই জিতেছেন। এখন আবার দুশ্মনের পালা। আমানুল্লাহ তার জন্য তৈরি হতে লাগলেন। জমা খরচের খাতা খুলে দেখলেন জমায় লেখা আমানুল্লাহ খান। দেশের স্বাধীনতা অর্জন করে জনসাধারণের হৃদয় জয় করেছেন। তিনি আর আমির আমানুল্লাহ নন, তিনি গাজী বাদশাহ আমানুল্লাহ খান। খরচে লেখা নসরুল্লাহর মোল্লার দল যদিও আসর থেকে সরে গিয়েছে, তবু তাদের বিশ্বাস নেই। আমানুল্লাহ ফরাসি জানতেন, রেকুলের পুর মিয়সতের অর্থাৎ ভালো করে লাভ দেওয়ার জন্য পিছিয়ে যাওয়া প্রবাদটা তার অজানা ছিল না। কিন্তু আমানুল্লাহ মনে মনে স্থির করলেন, মোল্লারা সরকারি রাস্তার কোনখানে খানাখন্দ বানিয়ে রাখবে সে ভয় অহরহ বুকের ভিতর পুষে রাখলে দেশ সংস্কারের মোটর টপ গিয়ারে চালানো অসম্ভব। অথচ পুরো স্পিডে মোটর না চালিয়ে উপায় নেই। সাধুর মাত্র 1 দিন। কাবুলে পৌঁছে যেদিকেই তাকাই সেখানেই দেখি হরেক রকম সরকারি উর্দি পরা স্কুল কলেজের ছেলে ছোকরারা ঘোরাঘুরি করছে। খবর নিয়ে শুনি কোনোটা উর্দি ফরাসি স্কুলের, কোনোটা জার্মান, কোনোটা ইংরেজি আর কোনোটা মিলিটারি স্কুলের। শুধু তাই নয়, গায়ের পাঠশালা পাশ করে যারা শহরে এসেছে তাদের জন্য ফ্রি বোর্ডিং, লজিং, জামাকাপড়, কেতাবপত্র, ইনস্ট্রুমেন্ট বক্স, ডিকশনারি, ছুটিতে বাড়ি যাবার জন্য খচ্চরের ভাড়া, এক কথায় অল পাউন্ড। ভারতবর্ষের হয়ে আমি বললুম, নাথিং লস্ট। প্যারিস ফেরতা সৈফুল আলম বুঝিয়ে বললেন, আপনি ভেবেছেন অল পাউন্ড হলে বিদ্যেও বুঝি সঙ্গে সঙ্গে জুটে যায়? মোটেই না। হোস্টেল থেকে ছেলেরা প্রায়ই পালায়। আমি বললুম, ধরে আনার বন্দোবস্ত নেই? সৈফুল আলম বললেন, গায়ের ছেলেরা শক্ত হাড়ে তৈরি, পালিয়ে বাড়ি না গিয়ে যেখানে সেখানে দিন কাটাতে পারে। তারও দাওয়াই আমানুল্লাহ বের করেছেন। হোস্টেল থেকে পালানো মাত্রই আমরা সরকারকে খবর দিই। সরকারের তরফ থেকে তখন 2 জন সেপাই ছোকরার গায়ের বাড়িতে গিয়ে আসর জমিয়ে বসে। 3 বেলা খায় দেয় এবং যদিও হুকুম নেই তবু সকলের জানার কথা যে কোরমা কালিয়া না পেলে বন্দুকের কুদো দিয়ে ছেলের বাপকে 3 বেলা মার লাগায়। বাপ তখন ছেলেকে খুঁজতে বেরোয়। সে এসে হোস্টেলে হাজিরা দেবে। হেডমাস্টারের চিঠি গায়ে পৌঁছবে যে আসামি ধরা দিয়েছে। তখন সেপাইরা বাপের ভালো দমবাটি কেটে বিদায় ভোজ খেয়ে তাকে হুঁশিয়ার না করে শহরে ফিরবে। পরিস্থিতিটার পুনরাবৃত্তিতে তাদের কোনো আপত্তি নেই। আমি বললুম, কিন্তু পড়াশোনায় যদি কেউ নিতান্তই গর্ধব হয় তবে? পরপর 3 বার যদি ফেল মারে তবে হেডমাস্টার বিবেচনা করে দেখবেন তাকে ডিসমিস করা যায় কিনা। বুদ্ধিশুদ্ধি আছে, অথচ পড়াশোনায় ঢিলেমি করছে জানলে তার তখনও ছুটি নেই। এরপর কোনো দেশের রাজা আর কি করতে পারেন? মিলিটারি স্কুলের ভার তুর্কদের হাতে। তুর্কি জেনারেলদের ঐতিহ্য বার্লিনের পৎসদাম সমর বিদ্যায়তনের সঙ্গে জড়ানো। তাই শুনলুম স্কুলটি জার্মান কায়দায় গড়া। সেখানে কীরকম উন্নতি হচ্ছে তার খবর কেউ দিতে পারলেন না।
শুধু অধ্যাপক বেনোয়া বললেন, স্কুলটা তুলে দিলে আফগানিস্তানের কিছু ক্ষতি হবে না। মেয়েদের শিক্ষার জন্য আমানুল্লাহ আর তার বেগম বিবি সুরাইয়া উঠে পড়ে লেগেছেন। বোরকা পরে এক কাবুল শহরেই প্রায় 2000 মেয়ে স্কুলে যায়। উঁচু পাঁচিল ঘেরা আঙিনায় বাস্কেটবল, ভলিবল খেলে। সৈফুল আলম বললেন, লিখতে পড়তে আঁক কষতে শেখে, সেই যথেষ্ট। আর তাও যদি না শেখে, আমার অন্তত কোনো আপত্তি নেই। হারেমের বন্ধ হওয়ার বাইরে এসে লাফালাফি করছে, এই কি যথেষ্ট নয়? আমি সর্বান্তকরণে সায় দিলুম। সৈফুল আলম কানে কানে বললেন, কিন্তু একজন লোক একদম সায় দিচ্ছেন না। রানীমা। 2 শত্রু নিপাত করে তৃতীয় শত্রুকে ঠান্ডা রেখে যিনি আমানুল্লাহকে বাদশাহ বানাতে পেরেছেন, তার রায়ের একটি মূল্য আছে বইকি। তার মতে নাকি এত শিক্ষার খোরাক আফগানিস্তান হজম করতে পারবে না। এই নিয়ে নাকি মাতা পুত্রে মনোমালিন্যও হয়েছে। মাতা অভিমান ভরে পুত্রকে উপদেশ দেওয়া বন্ধ করেছেন। বধূ সুরাইয়াও নাকি শাশুড়িকে অবজ্ঞা করেন। কিন্তু কাবুল শহর তখন আমানুল্লাহর চাবুক খেয়ে পাগলা ঘোড়ার মতো ছুটে চলেছে দেরেসি পরে। দেরেসি কথাটা ইংরেজি ড্রেস থেকে এসেছে, অর্থাৎ হ্যাট, কোট, টাই, পাতলুন। খবর নিয়ে জানতে পারলুম সরকারি কর্মচারী হলেই তাকে দেরেসি পড়তে হয়, তা সে 20 টাকার কেরানি হোক আর 10 টাকার সিপাহী হোক। শুধু তাই নয়, দেরেসি পরা না থাকলে কাবুল নাগরিক সরকারি বাগানে পর্যন্ত ঢুকতে পায় না। একদিকে সরকারি চা, অন্যদিকে বাইরের চাকচিক্যের প্রতি অনুন্নত জাতির মোহ, মাঝখানে সিনেমার উস্কানি, তিনে মিলে কাবুল দেরেসি পাগল হয়ে উঠেছে। ইস্তেক আব্দুর রহমানের মনে ছোঁয়াচ লেগেছে। আমি বাড়িতে সিলোয়ার পরে বসে থাকলে সে খুঁতখুত করে। 8 পৌরে স্যুট পরে বেরোতে গেলে নীলকৃষ্ণ দেরেসি পরার উপদেশ দেয়। মেয়েরাও তাল রেখে চলেছে। আমির হবিবুল্লাহ হারেমের মেয়েদের ফ্রক ব্লাউজ পরাতেন। আমানুল্লাহর আমলে দেখি ভদ্রমহিলা মাত্রেই উঁচু হিলের জুতো, হাঁটু পর্যন্ত ফ্রক, আসচ্ছ সিল্কের মোজা, লম্বা হাতার আঁটোসাঁটো ব্লাউজ, দস্তানা আর হ্যাট পরে বেরিয়ে বেড়াচ্ছেন। হ্যাটের সামনে একখানা অতি পাতলা নেট ঝুলছে বলে চেহারাখানি স্পষ্টাস্পষ্টি দেখা যায় না। যে মহিলার যত সাহস, তার নেটের বুননি তত ঢিলে। ফিগার কথাটার ফরাসি উচ্চারণ ফিন্ডর, অর্থ মুখের চেহারা। ফরাসি অধ্যাপক বেনোয়া বলতেন, কাবুলি মেয়েদের ফিগার বোঝা যায় বটে, কিন্তু ফিন্ডর দেখার উপায় নেই। কিন্তু দেশের ধনদৌলত না বাড়িয়ে তো নিত্য নিত্য নতুন স্কুল কলেজ খোলা যায় না, দেরাসি দেখানো যায় না, ফিগার ফলানো যায় না। ধন দৌলত বাড়াতে হলে আজকের দিনে কলকারখানা বানিয়ে শিল্প বাণিজ্যের প্রসার করতে হয়। তার জন্য প্রচুর পুঁজির দরকার। আফগানিস্তানের গাঁটে শেকড়ি নেই। বিদেশিদের হাতে দেশের শিল্প বাণিজ্য ছেড়ে দিতেও বাদশা নারাজ। আমানুল্লাহর পিতামহ দোর্দণ্ড প্রতাপ আব্দুর রহমান বলতেন, আফগানিস্তান সেই দিনই রেলগাড়ি চালাবে যেদিন সে নিজের হাতে রেলগাড়ি তৈরি করতে পারবে। পিতা হবিবুল্লাহ সে আইন ঠিক ঠিক মেনে চলেননি। তবে কাবুলের বিজলিবাতির জন্য যে কলকবজা কিনেছিলেন, সেটা কাবুলি টাকায়। আমানুল্লাহ কি করবেন ঠিক মনস্থির করতে পারছিলেন না। ন্যাশনাল লোন তোলার উপদেশ কেউ কেউ তাকে দিয়েছিলেন বটে, কিন্তু তাহলে সবাইকে সুদ দিতে হয় এবং সুদ দেওয়া নেওয়া ইসলামে বারণ। হয়তো আমানুল্লাহ ভেবেছিলেন যে দেশের গুরুভারের খানিকটা নিজের কাঁধ থেকে সরিয়ে দেশের আর 5 জনের কাঁধে যদি ভাগ বাটোয়ারা করে দেওয়া যায়, তাহলে প্রগতির পথে চলার সুবিধে হবে। আমানুল্লাহ বললেন, পার্লামেন্ট তৈরি করো। সে পার্লামেন্টের স্বরূপ দেখতে পেলুম পাগমান গিয়ে। কাবুল থেকে পাগমান 20 মাইল রাস্তা, বাস চলাচল আছে। সমস্ত শহরটা গড়ে তোলা হয়েছে পাহাড়ের থাকে থাকে। দূর থেকে মনে হয় যেন একটা শাক কাত হয়ে দাঁড়িয়ে আছে, আর তার ভাঁজে ভাঁজে ছোট ছোট বাংলো, অনেকটা ইতালিয়ান ভিলার মতো। সমস্ত পাগমান শহর জুড়ে আপেল নাশপাতির গাছ বাংলোগুলোকে ঘিরে রেখেছে
আর চূড়ার বরফ গলা ঝর্ণা রাস্তার এক পাশের নালা দিয়ে থাকে থাকে নেমে এসেছে। পিচ ঢালা পরিষ্কার রাস্তা দিয়ে উঠছি আর দেখছি দুদিকে ঘন সবুজের নিবিড় স্তব্ধ সুষুপ্তি। কোনো দিকে কোনো প্রকারের জীবনযাত্রার চঞ্চলতা নেই, কঠিন পাথরের খাড়া দেয়াল নেই, ঘিন ঘিনে হলদে রঙের বাড়িঘরদোর নেই। কিছুতেই মনে হয় না যে নীরস কর্কশ আফগানিস্তানের ভেতর দিয়ে চলেছি। থেকে থেকে ভুল লাগে, আর চোখ চেয়ে থাকে সামনের মোড় ফিরতেই নেবুর ঝুড়ি কাঁধে খাসিয়া মেয়েগুলোকে দেখব বলে। বাদশাহ আমির ওমরাও নিয়ে গ্রীষ্মকালটা এখানে কাটান। এক সপ্তাহের জন্য তামাম আফগানিস্তান এখানে জড়ো হয় জশন বা স্বাধীনতা দিবসের আমোদ আহ্লাদ করার জন্য। দল বেঁধে আপন আপন তাঁবু সঙ্গে নিয়ে এসে তারা রাস্তার দুদিকে যেখানে সেখানে সেগুলো খাটায়। সমস্ত দিন কাটায় চাঁদমারি, মঙ্গল নাচ, পল্টনের কুচকাওয়াজ দেখে, না হয় চায়ের দোকানে আড্ডা জমিয়ে। রাত্রে তাঁবুতে তাঁবুতে শুরু হয় গানের মজলিস। আজিয়ে নিশিতে প্রিয় অধরতে চুম্বনে যদি পাই, জোয়ান হইব গোড়া হতে তবে এ জীবন দোহরাই ধরনের ওস্তাদি গানের রেওয়াজ প্রায় নেই। হরেক রকম ফতুজানকে অনেক রকম সাধ্য সাধনা করে ডাকাডাকি করাই হচ্ছে এসব গানের আসল ঝোঁক। মাঝে মাঝে একজন অতিরিক্ত উৎসাহে লাফ দিয়ে উঠে দু চার চক্কর নাচ ভি দেখিয়ে দেয়, আর সবাই গানের ফাঁকে ফাঁকে সাব্বাস সাব্বাস বলে নাচনেওয়ালাকে উৎসাহ দেয়। এরকম মজলিসে বেশিক্ষণ বসা কঠিন। চোখ বন্ধ করে যদি সবাই সিগারেট ফোঁকে তবে নিজেকেও সিগারেট ধরাতে হয়, না হলে চোখ জ্বালা করে, গলা খুসখুস করতে থাকে। এসব মজলিসে আপনিও যদি মনের ভিতর কোনো ফতুজান বা কদম্ববন বিহারিণীর ছবি এঁকে গলা মিলিয়ে, না মিললেও আপত্তি নেই, চিৎকার করে গান না জোড়েন, তবে দেখবেন ক্রমেই কানে তালা লেগে আসছে, শেষটায় ফাটার উপক্রম। রাগবি খেলার সঙ্গে এসব গানের অনেক দিকে মিল আছে, তাই রসভোগ করতে হয় বেশ একটু তফাতে আলগোছে দাঁড়িয়ে। কিন্তু আমার বারবার মনে হলো পাগমান হৈহল্লার জায়গা নয়। নির্ঝরের ঝরঝর, পত্রপল্লবের মৃদু মর্মর, অচেনা পাখির এক টানা কুজন, পচা পাইনের সোদা সোদা গন্ধ, সব শুদ্ধ মিলে গিয়ে এখানে বেলা দ্বীপ্রহরেও মানুষের চোখে তন্দ্রা আসে। ভর গ্রীষ্মকাল, গাছের তলায় বসলে তবুও শীত শীত করে, কোটের কলারটা তুলে দিতে ইচ্ছে করে। মনে হয় পেয়ালা, প্রিয়া, কবিতার বই কিছুরই প্রয়োজন নেই। একখানা রেপার পেলে ওমটা ঠিক জমত। ঘুমিয়ে পড়েছিলুম। চোখ মেলে দেখি এক অপরূপ মূর্তি, কাঁচা পাকা লম্বা দাড়িওয়ালা, ঘামে ভেজা, আজন্ম অস্নাত অধৌত, পীত দন্ত কৌমুদী বিকশিত করে এক আফগান সামনে দাঁড়িয়ে। এরূপ আফগান অনেক দেখেছি, কিন্তু এর পরনে ধারালো ক্রিজওয়ালা সদ্য নতুন কালো পাতলুন, কালো ওয়েস্টকোট, স্টার্স করা শক্ত শার্ট, কোন ভাঙা স্টিক কলার, কালো টাই, 2 বোতামওয়ালা 90তম কাটের মর্নিং কোট, আর এক মাথা বাবরি চুলের ওপর 1.5 ফুট উঁচু চকচকে সিল্কের অপেরা হ্যাট। সব কিছু আন করা, ঝাঁ চকচকে নতুন। দেখে মনে হলো যেন এইমাত্র দর্জির কার্ডবোর্ডের বাক্স থেকে বের করে গাছতলায় দাঁড়িয়ে পরা হয়েছে। জাতা দেরেসি নয়, 16 আনা মর্নিং স্যুট। প্যারেডের দিনে লাট বেলাট এরকম স্যুট পরে স্যালুট নেন। বেল্টের অভাবে পাজামার নোংরা নেওয়ার দিয়ে পাতলুন বাঁধা। কালো ওয়েস্টকোট আর পাতলুনের সঙ্গমস্থল থেকে এক মুঠো ধবধবে সাদা শার্ট বেরিয়ে এসেছে, টাইটাও ওয়েস্টকোটের উপরে ঝুলছে। বাঁ হাতে পাগড়ির কাপড় দিয়ে বানানো বোচকা, ডান হাতে ফিতেই বাঁধা একজোড়া নতুন কালো বুট। তখন ভালো করে তাকিয়ে দেখি পায়ে জুতো মোজা নেই। আমাকে পশতু ভাষায় অভিবাদন করে বোচকাটা কাঁধে ফেলে লম্বা হাতে বুট জোড়া দোলাতে দোলাতে ওরাংওটাংয়ের মতো বড় রাস্তার দিকে রওনা হলো। আমি তো ভেবে ভেবে কোনো কুল কিনারা পেলুম না যে এ রকমের আফগান এ ধরনের স্যুট পেলই বা কোথায়।
আর এর প্রয়োজনই বা তার কি? কিন্তু ওই এক মূর্তি নয়, বন থেকে বেরোবার আগে হুবহু এক দ্বিতীয় মূর্তির সঙ্গে সাক্ষাৎ। সে দেখি এক মুচির সামনে উবু হয়ে বসে গল্প জুড়েছে, আর মুচি তার বুটের তলায় লোহা ঠুকে আলপনায়কে দিচ্ছেন। পরের দিন আমানুল্লাহর বক্তৃতা সভায় যাবার পথে এরকম আরও ডজনখানেক মূর্তির সঙ্গে দেখা হলো। সেখানে গিয়ে দেখি সভার সবচেয়ে ভালো জায়গায় প্ল্যাটফর্মের মুখোমুখি প্রায় 100 লোক এরকম মর্নিং স্যুটের ইউনিফর্ম পরে বসে আছে। এরাই প্রথম আফগান পার্লামেন্টের সদস্য। যে তাজিক, হাজারা, মঙ্গল, পাঠান আপন আপন জাতীয় পোশাক পরে এতকাল স্বচ্ছন্দে ঘরে বাইরে ঘোরাফেরা করেছে, বিদেশির মুগ্ধ দৃষ্টি আকর্ষণ করেছে, আজ তারা বিকট বিজাতীয় বেশভূষা ধারণ করে সভাস্থলে কাঠের মতো বসে আছে। শুনেছি অনভ্যাসের ফোঁটা কপাল চড়চড় করে, কিন্তু এদের তো শুধু কপালে ফোঁটা দেওয়া হয়নি, সর্বাঙ্গে যেন কৃষ্ণচন্দন লেপে দেওয়া হয়েছে। আমানুল্লাহ দেশের ভূত ভবিষ্যৎ বর্তমান সম্বন্ধে অনেক খাঁটি কথা বললেন। কাবুলের লোক হাততালি দিল। সদস্যদের তালিম দেওয়া হয়েছিল কিনা জানি না, তারা এলোপাতাড়ি হাততালি দিয়ে লজ্জা পেয়ে এদিক ওদিক তাকায়। ফরেন অফিসের কর্তারা আরও বেশি লজ্জা পেয়ে মাথা নিচু করেন। বিদেশি রাজদূতেরা অপলক দৃষ্টিতে আমানুল্লাহর দিকে তাকিয়ে। সেদিন বুঝতে পারলুম রাজদূত হতে হলে কতদূর আত্মসংযম, কত জোর চিত্তজয়ের প্রয়োজন। জানি স্যুট ভালো করে পরতে পারা না পারার উপর কিছুই নির্ভর করে না, কিন্তু তবু প্রশ্ন থেকে যায়, কি প্রয়োজন ছিল লেফাফাদ্রস্ত হওয়ার লোভে 150 জন গাও বুড়াকে লাঞ্ছিত করে নিজে বিড়ম্বিত হওয়ার? আমানুল্লাহর বক্তৃতা এরা কত দূর বুঝতে পেরেছিল জানি নে। ভাষা এক হলেই তো আর ভাবের বাজারে বেচা কিনা সহজ সরল হয়ে ওঠে না। শুনেছি পুরনো বোতলও নাকি নয়া মদ সইতে পারে না। এতক্ষণ আপনারা শুনলেন দেশে বিদেশের ৫৫তম পর্ব। কে কোথা থেকে শুনছেন এবং পর্বগুলো কেমন লাগছে তা জানার জন্য অধীর আগ্রহে কমেন্ট বক্সের দিকে চেয়ে থাকলাম। আগের 14টি পর্বের অডিও বুক লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। চ্যানেলটি ভিজিট করার জন্য অসংখ্য ধন্যবাদ।